করবেন। ব্যক্তিগতভাবে যারা যেভাবে আমার কাছে প্রশ্ন করেছেন যে আমার লাইভ আপনারা শেয়ার করতে পারবেন কিনা, আপনাদেরকে এই বক্তব্যগুলো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে দিতে পারবেন কিনা, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই বক্তব্য সব সময় দিতে পারবেন। আপনাদের কোনো অবস্থাতেই আমার এই ইউটিউব চ্যানেলের কার্যক্রম আপনাদের জন্য সীমিত নয়, অথবা আমার লাইভ আপনাদের জন্য বন্ধ নয়। আপনারা সব সময় সব জায়গায় শেয়ার করবেন। যাই হোক বন্ধুরা আমার, এখন আসছি আজকে আপনাদের সামনে আমাদের যে আলোচ্য বিষয়, সেটি হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের প্রথিযশা একজন রাজনীতিবিদ, বাংলাদেশের বর্তমান সময়ের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই আওয়ামী সরকারের একজন সংসদ সদস্য। তিনি, তার নাম নারায়ণগঞ্জের সকল মানুষ সহ বাংলাদেশের মানুষ জানেন। তিনি হচ্ছেন জনাব শামীম ওসমান সাহেব। শামীম ওসমান এমপি সাহেব একটি বক্তব্য দিয়েছেন, ইতিমধ্যেই জাতির কাছে সেই বক্তব্য পৌঁছে গিয়েছে। তিনি তার বক্তব্য দিতে গিয়ে তিনি আজকে আবার সেই তার পূর্বের চরিত্রের প্রমাণ করে দিয়েছেন। এই শামীম ওসমান সাহেবই এক সময় বাংলাদেশের মানুষের কাছে খারাপ এবং সন্ত্রাস হিসেবে পরিচিত ছিল। এক সময় বাংলাদেশের মানুষের কাছে ত্রাসের রাজত্ব সৃষ্টি করার জন্য এই শামীম ওসমান সাহেবরা দায়ী ছিল। বাংলাদেশের এমন কোনো মানুষ নেই, যুবক নেই, তরুণ নেই যারা তাদেরকে সন্ত্রাস কিংবা বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তাদের নাম নেই এই হিসাবে কেউ চেনে না, বরঞ্চ সমগ্র দেশবাসী চেনে যে তারা হচ্ছে সন্ত্রাস মদত করে, লালন করে, পালন করে সেই ধরনের একটি পরিবারের সন্তান হচ্ছেন জনাব এই শামীম ওসমান সাহেব। আজকের এই শামীম ওসমান সাহেবের এই সন্ত্রাস বাহিনীকে টিকিয়ে রাখার জন্য এদেশের অবৈধ সরকার পর্যন্ত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী পর্যন্ত সংসদে বক্তব্য দিতে গিয়ে ওসমান পরিবারের সেই ভূয়সী প্রশংসা করেছিলেন যে ওসমান পরিবার নাকি এদেশ এবং বিশেষ করে আওয়ামী লীগের জন্য তাদের এক আলোকবর্তিকা, যেটা তাদের প্রধানমন্ত্রী বলেছেন। আবার এই প্রধানমন্ত্রী শামীম ওসমানকে অনেকবার শাসন করেছেন, শেষে দিয়েছেন। যখন আইবি রহমানের সাথে নির্বাচনে গিয়ে সেই সময়কার আইবি রহমানের সাথে নিজ দলের প্রার্থীর সাথে তিনি পরাজিত হয়েছিলেন, যেমনি ভাবে আইবি রহমান সাহেবের পিতার সাথে এই শামীম ওসমানের পিতা এক সময় নির্বাচনে পরাজিত হয়েছিল। বন্ধুরা আমার, আজকে শামীম ওসমান আমাদের দেশের আলেমদের বিরুদ্ধে কি বলেছেন, আজকে আমাদের বিরুদ্ধে এই শাসক ব্যবস্থার প্রত্যেক নেতা নেত্রী কি বলা শুরু করেছেন, তার অংশবিশেষ হিসাবে আজকে শামীম ওসমান আমার দেশের ইসলামপন্থী নাগরিকদেরকে হুমকি দিয়েছেন, ধমক দিয়েছেন। তিনি আজকে ইসলামপন্থী মানুষদেরকে নতুন করে ষড়যন্ত্র করে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য জাতির সাথে কোনোদিন মানায় না, এদেশের জনগণ কোনোদিন তার বক্তব্য মেনে নিতে পারে না। বন্ধুরা আমার, আজকে শামীম ওসমান বক্তব্য দিতে গিয়ে আজকে তিনি আওয়ামী লীগ এবং সংসদ সদস্য ছেড়ে দিয়ে আলেম ওলামাদেরকে বলেছেন যে আমি যদি সংসদ সদস্য পদ ছেড়ে দেব, বাংলাদেশের রাজনীতি ছেড়ে দিব, তারপরে আমি আলেম ওলামাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আলেম ওলামা তার সাথে আসুক। তিনি আজকে আলেম ওলামাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন এই ভাস্কর্য ভঙ্গকারী, এই ভাস্কর্য ভাঙচুরকারী, এদেশের ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারী, তারা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে খারাপ এবং সবচেয়ে অপদার্থ মানুষ। সবচেয়ে বর্তমান সময়ের আলেম ওলামারা নাকি টাকা খেয়ে, পয়সা খেয়ে মানুষের কাছ থেকে, তারপরে বিদেশিদের টাকা খেয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে। আজকে শামীম ওসমান কথা বলতে গিয়ে তার জিহ্বার লাগাম টেনে না ধরে অকথ্য ভাষায় ইসলাম প্রিয় জনতাকে তিনি আবেগের উপরে হামলা করেছেন। আজকে তিনি নিজে বলেছেন উনি নামাজ পড়েন, উনি নিজে বলেছেন দৈনিক 60 থেকে 80 রাকাত পর্যন্ত উনি নফল নামাজ আদায় করেন। উনি নিজে বক্তব্য দিয়েছেন সপ্তাহে বিভিন্ন সময় উনি রোজা রাখেন। উনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন প্রতিদিন উনি 2 বার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। উনি বক্তব্যে বলেছেন 22 বছর তাহাজ্জুদ নামাজ পড়েছেন। সেই তাহাজ্জুদ গুজারি একজন আল্লাহওয়ালা ব্যক্তির পক্ষ থেকে যখন আলেমদেরকে কুৎসা রটিয়ে বক্তব্য দেওয়া হয়, যখন দেশের আলেম ওলামাকে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়, যখন ওনার বাবাকে রক্ষা করার জন্য কিংবা ভাস্কর্য রক্ষার নামে একটি নতুন করে ষড়যন্ত্র অংশ হিসাবে এদেশের আলেম ওলামাকে নিগৃহীত করা হয়, তখন আর বসে থাকতে পারি না, তখন কথা বলতেই হবে। আজকের এই শামীম ওসমান সম্পর্কে আমাদেরকে জানতে হবে এই শামীম ওসমান কে, কোন সাহসে তিনি আমাদের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি কি এই কথা শুধু আজকে বলেছেন না বিগত দিনে পর্যন্ত বলেছেন? এই শামীম ওসমান সাহেব একজন সংসদ সদস্য দাবি করছেন। এই ওসমান পরিবার
সমগ্র ঢাকা সহ নারায়ণগঞ্জের ত্রাস সারা বিশ্বের সকল মানুষ, বাংলাভাষী মানুষ সেটা জানে। আজকে শামীম ওসমান আজকে একজন সংসদ সদস্য হওয়ার পরে তিনি এদেশের সন্ত্রাসের সাথে সম্পৃক্ত রয়েছেন। আপনারা জানেন বিভিন্ন সময় বিরোধী দলের বিভিন্ন নেতানেত্রীর উপরে তিনি অত্যাচার করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন। এই শামীম ওসমান হচ্ছে সেই ব্যক্তি। আইবি রহমানের বক্তব্য কোট করে আমি বলছি, একটি জনসভা এবং একটি সংবাদ সম্মেলনে আইবি রহমান বলেছিলেন, আওয়ামী লীগের এই আইবি রহমান মেয়র নির্বাচিত হওয়ার আগে তিনি বলেছিলেন যে আমার এইখানে যে প্রার্থী রয়েছেন জনাব শামীম ওসমান, তিনি সন্ত্রাস এবং ত্রাসের রাজত্ব নারায়ণগঞ্জে কায়েম করছেন। এই আইবি রহমানই বলেছিলেন যে তৎকালীন সময়ে যে ত্বকী হত্যা হয়েছিল, এই ত্বকী হত্যার দায়ে এই আইবি রহমান বলেছিলেন, দাবি করেছিলেন জনাব এই ওসমান সাহেবের এবং এই শামীম ওসমানের সাথে তার ভাইয়ের ছেলে আজমিরি ওসমানের ফাঁসি দেওয়া হোক, সেই আজমিরি ওসমানের বিচার করা হোক। এই দাবি কিন্তু আওয়ামী লীগের শামীম ওসমানের বিপক্ষে তুলেছিলেন বর্তমান মেয়র আইবি রহমান। আইবি রহমান কেন এই বক্তব্য দিয়েছিলেন? আইবি রহমান তখন জেনেছিলেন যে একটি হত্যাকাণ্ড শুধুমাত্র সেই সময়কার ত্বকী হত্যাকাণ্ড নয়, সেই সময়কার নারায়ণগঞ্জের বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে এই বর্তমান পাপিষ্ঠ সংসদ সদস্য যিনি আজকে আলেমদেরকে গালি দিয়েছেন তিনি সম্পৃক্ত ছিলেন এবং আছেন। তিনি শুধুমাত্র মুসলমানদের এই ত্বকী হত্যা করেই ষড়যন্ত্র করেই শেষ করেননি, তিনি হত্যা করেছেন ওখানে যাদেরকে হিন্দুদেরকে তিনি ভালোবাসেন, নানকা অস্তে বলেন, কিন্তু সেই হিন্দুরা পর্যন্ত তার কাছে নিরাপদ ছিল না। সেই সময়কার সেই ভুলু সাহাকে সেই নির্যাতন করে টর্চার সেলে নিয়ে তারপরে নির্যাতন করে সেই ভুলু সাহাকে পর্যন্ত এই শামীম ওসমান হত্যা করেছিলেন। এই শামীম ওসমান গঙ্গাই তাদের নির্দেশে হত্যা করা হয়েছিল। বন্ধুরা আমার, আজকে সেই বিচার ব্যবস্থা নেই, আজকে সেই মানুষের মূল্যবোধ নেই। আজকে সেই শামীম ওসমানের কাছে সেই সত্যিকার চরিত্র বিধ্বংসী কার্যক্রমকে যদি প্রশ্ন তোলা হয় তাহলে সেই নীতি বিবর্জিত কার্যক্রম করেও আজকে একজন সংসদ সদস্য হিসাবে তিনি জাতির কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। আবার তিনি এই লম্পট একজন সংসদ সদস্য হয়ে ত্বকী হত্যার সাথে সম্পৃক্ত থেকে এদেশের বিভিন্ন নাগরিকদের হত্যার সাথে সম্পৃক্ত থেকে নারায়ণগঞ্জে একটি ত্রাসের রাজত্ব কায়েম করার পরে আবার তিনি আমার বাংলাদেশের মুসলমানদেরকে, বিশেষ করে ইসলাম প্রিয় আলেম ওলামাদেরকে হুমকি দিতে গিয়ে উনি আবার বলেছেন 22 বছর তাহাজ্জুদ পড়েন, দৈনিক 70-80 রাকাত নামাজ পড়েন, 2 বার কোরআন তেলাওয়াত করেন বিধায় মুখ ফসলে গিয়ে আমার দেশের আলেমদেরকে তিনি আজকের আমার দেশের আলেমদেরকে ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছেন। তিনি আজকে বলেছেন এই ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দিবেন। তিনি আজকে মূর্তি কিংবা ভাস্কর্য বাস্তবায়ন করার নাম দিয়ে, তার জাতির পিতাকে সম্মান জানানোর নাম দিয়ে আজকে আমার আলেম ওলামাকে কটূক্তি করে বক্তব্য দিয়ে তিনি বলেছেন আজকে যদি আমার পাওয়ার, আজকে যদি আমি সংসদ সদস্য না থাকি, আজকে যদি আমি রাস্তার সাধারণ নাগরিক হই, তাহলে নাকি উনি আমাদের আলেম ওলামাদেরকে দেখিয়ে দিবে কে কোন সাহসে এই ভাস্কর্যের বিরোধিতা করছেন। আমি শামীম ওসমানকে শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনার মতো একজন সংসদ সদস্য আপনি এই আলেম ওলামাকে হুমকি দিয়েছেন যে আপনি এমপি কিংবা মন্ত্রী কিংবা প্রশাসনের লোক ছাড়া রাজপথে এসে আমাদেরকে প্রতিহত করবেন। আপনাকে বলতে চাই, বাংলাদেশের এই পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী, লম্পট বাহিনী, বর্তমানে অবৈধ ভোট চোর, রাতের অন্ধকারের এই সরকার যদি আপনাদেরকে প্রোটেকশন না দেয়, রাস্তায় তো দূরের কথা, আপনারা একটা দোকানে চা খাওয়ার মতো দুঃসাহস আপনাদের নেই। আপনারা জনগণের সামনে থাকা তো দূরের কথা, ব্যক্তিগত কাজে বাজারে পর্যন্ত যাওয়ার দুঃসাহস আপনার মতো শামীম ওসমানদের নেই। কিন্তু দুর্ভাগ্য, আজকে আপনারা ভোট চুরি করে, অন্যায় আচরণ করে, নির্দ্বিধায় আপনারা জনগণের উপরে, মাথার উপরে উঠে বসে আজকে আবার সেই জনগণ কি, ইসলাম প্রিয় মানুষদের কি আপনারা হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন। ওসমান সাহেব, ওসমান সাহেব আপনাকে ভুলে গেলে চলবে না। আপনার সন্ত্রাস নিয়ে আপনার আওয়ামী লীগের নেতাকর্মী পর্যন্ত অতিষ্ঠ, আপনার নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে সমগ্র নারায়ণগঞ্জবাসী অতিষ্ঠ, আপনার নির্যাতন নিপীড়নের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পর্যন্ত অতিষ্ঠ। আপনাকে সেটা ভুলে গেলে চলবে না শামীম ওসমান সাহেব। আপনি বক্তব্য দিতে গিয়ে জাতির জনকের হয়তো সম্মান বৃদ্ধি করতে চেয়েছেন, আপনি বক্তব্য দিতে গিয়ে হয়তো আওয়ামী লীগের অনেক বড় কাছের নেতা হওয়ার আস্ফলন দেখিয়েছেন, আপনি বক্তব্য দিতে গিয়ে হয়তো আপনি নেত্রীর কাছে অনেক প্রিয় হওয়ার স্বপ্ন দেখেছেন। কিন্তু আপনাকে মাথায় রাখার কথা ছিল, আপনি আলেম ওলামাদেরকে ষড়যন্ত্রকারী বলেছেন,
আপনি দেশের মানুষদেরকে, আলেম ওলামাদেরকে প্রশ্ন তুলেছেন যে আজকে যারা ভাস্কর্যের বিরোধিতা করছে, এরা আজকে ভাস্কর্যের বিরোধিতা করার পরে একদিন তারা নাকি 21শে ফেব্রুয়ারির বিরোধিতা করবে, একদিন তারা নাকি বঙ্গবন্ধুর ভাস্কর্য মানি না বলবে, একদিন তারা নাকি ঘর থেকে নারীরা বের হবেন না, নারী অধিকার দেশে প্রতিষ্ঠিত হবে না, সেজন্য নাকি আলেম ওলামা বক্তব্য দিবে। আবার কোনদিন নাকি এই দেশে আলেম ওলামা 16ই ডিসেম্বর পালন করতে বাধা দিবে। আমি ওসমান সাহেবকে প্রশ্ন করতে চাই, স্বাধীনতার 50 বছরে এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামপন্থী মানুষ কোন দিন কোন সময় 16ই ডিসেম্বর পালন করার বিরোধিতা করেছে, কিংবা 16ই ডিসেম্বরের জাতীয় যে সকল অনুষ্ঠান পালন হয় সেই অনুষ্ঠান পালন থেকে তাদেরকে বিরত রেখে, তাদেরকে দূরত্ব রেখে, তাদেরকে প্রতিহত করার কোন আলেম এখন পর্যন্ত ঘোষণা দেয়নি। আপনি বলেছেন বৈশাখী অনুষ্ঠান হবে না, আলেমরা দাবি করবে। আপনি বলেছেন বঙ্গবন্ধু এই দেশে নারীদেরকে মুসলমান এবং ইসলামপন্থী মানুষরা কাজ করতে দিবে না, আপনি সেই দাবি তুলেছেন। আপনি দাবি তুলেছেন যে 21শে ফেব্রুয়ারির মতো পবিত্র জিনিস, ভাষা আন্দোলনের সেই দিনটিকে নাকি আমার দেশের ইসলাম প্রিয় মানুষরা একদিন বলবে পালন করা যাবে না। আপনার কাছে প্রশ্ন রেখে বলতে চাই, 50 বছরের ইতিহাসে এদেশের কোন আলেম ওলামা, পীর মাশায়েখ এখন পর্যন্ত 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ কিংবা আমার দেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে কোন বক্তব্য দেয় নাই। ইসলাম যেটাকে হালাল বলেছে সেটাকে এদেশের আলেমরা হালাল বলেছে, ইসলাম যেটাকে হারাম বলেছে সেটাই কেবলমাত্র তারা হারাম ঘোষণা করেছে। এই হারাম বলার পরেও যদি এদেশের সরকার সেটা মান্য না করে, তারপরেও আলেমরা কোনোদিন হাতে লাঠি তোলেনি কিংবা প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি। এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামপন্থী মানুষরা সব সময় সত্য কথা তারা বলার চেষ্টা করেছে। সত্য বলতে গিয়ে কখনো আইন প্রশাসন তারা হাতে তুলে নেয়নি, সত্য বলতে গিয়ে কখনো জুলুম নির্যাতন করেনি, অসহায় মানুষদের উপরে নির্যাতন করেনি। এদেশের আলেম ওলামা সব সময় অন্যায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করেছে। আজকে সেই আলেম ওলামাদেরকে আপনি বলেছেন যে, আজকে হুমকি দিয়েছেন যে এদেশের আলেম ওলামা নাকি এদেশটাকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়। আজকে আপনি হুমকি দিয়ে বলেছেন আমার দেশের আলেমরা নাকি ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস 1971 সাল থেকে আজ পর্যন্ত আপনার এবং আমার হাতে এই জিনিসটা টিকে থাকতো না, স্বাধীনতা সংগ্রাম টিকে থাকতো না, যদি সত্যিকার আলেম ওলামা এদেশটাকে ভালো না বাসতো। আজকে এদেশটাকে আলেম ওলামা ভালোবেসেছে, আজকে এদেশটার পক্ষে আলেম ওলামা অবস্থান করেছে। এদেশের 64,000 বর্গ মাইলকে আলেম ওলামা দৈনিক পাহারা দিয়ে রাখছে, সেজন্যই আমার দেশের স্বাধীনতা সংগ্রাম টিকে আছে বন্ধুরা আমার। কিন্তু এই সংসদ সদস্য শামীম ওসমান সাহেব কি বললেন? আমার দেশের আলেমরা নাকি ষড়যন্ত্রের সাথে লিপ্ত। ষড়যন্ত্রের সাথে তো আপনি লিপ্ত, আপনার দলের নেত্রী লিপ্ত, আপনার দলের নেতাকর্মী লিপ্ত। ষড়যন্ত্র করেই তো আজকে 12টি বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে তারপরে রাষ্ট্র ক্ষমতায় আপনারা রয়েছেন। আজকে আপনি ইসলামের হুকুম আহকাম পালন করার কথা বলেছেন। আপনি হুকুম আহকাম পালন করলে আপনাকে ওয়েলকাম জানাই। আপনি এদেশের আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে গিয়ে আপনি এদেশে কারি সাহেব সাজতে পারবেন না, আপনি আলেম সাজতে পারবেন না, তাহাজ্জুদ নামাজের ছুতো দিয়ে আপনি পীর হতে পারবেন না, কিংবা আমার দেশের মুসলমানদের মণিকোঠায় স্থান অর্জন করতে পারবেন না। আপনাকে সবার আগে বুঝতে হবে এদেশের মানুষ কি লালন করে, এদেশের মানুষ কি পছন্দ করে, এদেশের মানুষ কি চায়, সেই কাজটি আপনাদেরকে করতে হবে। আজকে আপনি যখন একজন আলেমদেরকে বলেছেন যে বহির্বিশ্বের টাকা খেয়ে আমার দেশের আলেমরা নাকি আজকে একটি গভীর ষড়যন্ত্রে লিপ্ত, আমার দেশের আলেমরা নাকি স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়, আপনার মুখের সেই আপনি মুখ থেকে এই বক্তব্য দিয়ে আমার জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সমগ্র জাতিকে আপনি ধ্বংস করার জন্য একটি পায়তারা শুরু করেছেন। আপনি আলেমদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আমার দেশের নাগরিকদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার দেশ নিয়ে কঠিন একটি ষড়যন্ত্র আপনি শুরু করেছেন। আপনি শামীম ওসমান সাহেব শুরু করেছেন, এটা আজকে নয়। আপনি শামীম ওসমান সাহেব আওয়ামী লীগের আন্ডারগ্রাউন্ডের যতগুলো অপকর্ম হয় সবগুলো অপকর্মের সাথে আপনি সরাসরি কেন্দ্রীয় নির্দেশনা পেয়ে তারপরে আপনি সম্পৃক্ত হয়েছেন। আপনার মতো শামীম ওসমান সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরেও
এমপি হয়, এদেশের সকল সুযোগ সুবিধা পেয়ে তারপরে আপনি গ্রহণ করছেন। আজকে আপনি আল্লাহর ওলির নাম বলছেন, আপনি 70 রাকাত 80 রাকাত নামাজের কথা বলছেন, আজকে আপনি তাহাজ্জুদের নামাজের কথা বলছেন। একই সময় আপনার পরিবার 10,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, পত্র পত্রিকায় প্রকাশ হয়েছে, সমগ্র দেশের পত্র পত্রিকা আপনার বিরুদ্ধে লিখেছে। তখন আপনি সংসদে দাঁড়িয়ে তাদের সেই পত্রিকার বিরুদ্ধে পর্যন্ত বিষাদগার করেছিলেন আপনি শামীম ওসমান। যেই শামীম ওসমানের পরিবার 10,000 কোটি টাকা বিদেশে পাচার করার দায়ে আজকে আপনি সন্দেহাতীতভাবে প্রমাণিত। আপনি যেই শামীম ওসমান বাংলাদেশের নাগরিকদের হত্যার সাথে জর্জরিত, যেই শামীম ওসমান নারায়ণগঞ্জের ত্বকে হত্যার সাথে জড়িত বলে প্রমাণিত, যেই শামীম ওসমান নারায়ণগঞ্জের সেই আশিক চঞ্চল ভুলু শাহকে হত্যা করার দায়ে মানুষের কাছে সন্দেহাতীতভাবে প্রমাণিত, সেই মানুষটি কিভাবে আজকে এদেশের আলেমদেরকে, ওলামাদেরকে, পীর মাশায়েখদেরকে দেশ বিরোধী ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যায়িত করে, এটা আমার কাছে কোনো বুঝে আসে না। আজকে এটা এজন্যই হচ্ছে, কারণ হচ্ছে এদেশের ভদ্র মানুষের, আলেম সমাজের, দেশপ্রেমিক নাগরিকদের, যারা সত্যিকার যুদ্ধ করে দেশটাকে গ্রহণ করেছে, তাদের কোনো মূল্যায়ন আমার দেশে নেই। আমার দেশে কতগুলো চোর, বাটপার, লম্পট, যারা শুধুমাত্র গলাবাজি করতে পারে, যারা শুধুমাত্র অন্যায়কে ন্যায় বলে প্রচার করে, যারা শুধুমাত্র তাদের নেতা অথবা নেত্রীর নামে তহমা লাগিয়ে বক্তব্য দিয়ে জাতির কাছে জনপ্রিয়তা অর্জন করতে চায়, আজকে তারাই এই সকল অপদস্থভাবে আলেমরা আমাদেরকে অপদস্থ করছে, অপমান করছে। বন্ধুরা আমার, আজকে আলেমদেরকে তিনি অপমান করতে গিয়ে বলেছেন, এদেশের আলেমদেরকে দেখি তিনি নাকে খত দিয়ে ঘুরিয়ে দেখাবেন, এদেশের ইসলাম প্রিয় নাগরিকদেরকে নাকি তিনি নাকে খত দিয়ে তারপরে ঘুরাবেন। আজকে আপনার এই শামীম ওসমান সাহেব শত সন্ত্রাস হওয়ার পরেও আপনার দুই একটি বক্তব্য দেখে আমি অনেক সময় মনে করেছিলাম যে মানুষের জীবনের হয়তো পরিবর্তন হতেই পারে, হতে পারে আপনার ভিতরেও ইসলাম কিংবা এদেশের মানুষের জন্য মায়া মহাব্বত তৈরি হয়েছে। আপনি একজন সন্ত্রাস, আপনি একজন গডফাদার, আপনি একজন অন্যায়কারী, আপনি একজন ভোট চোর, আপনি একজন ডাকাত, এগুলা জানার পরেও আপনার প্রতি সম্মান করেছিলাম। কিন্তু আজকে যখন দেখেছি আপনি আমার দেশের সকল আলেমদেরকে নিয়ে ডাইরেক্ট মন্তব্য করেছেন, আপনি যখন দেশের আলেম ওলামাদেরকে নিয়ে বলেছেন যে আলেম ওলামা টাকা খাচ্ছে, টাকার বিনিময়ে পাকিস্তানি এজেন্ট হিসাবে এদেশে কাজ করছে, আপনি কাকে পাকিস্তানি এজেন্ট বানাতে চান? আপনি কাকে আমার দেশের ইসলাম প্রিয় নাগরিকদেরকে অন্যায়কারী হিসাবে প্রমাণিত করতে চান? আপনি কোন সাহসে আমার দেশের এই সকল মানুষদেরকে, আলেমদেরকে বলতে পারেন যে তারা এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়? আজকে সেজন্যই বলছি, আপনি এই কারণেই বলতে পারেন, আপনারা ক্ষমতার কাছে এমন ভাবে নমস্কার করেছেন, আপনারা দলের কাছে এমন ভাবে নমস্কার করেছেন, আপনাদের জীবনকে দলের কাছে এমন ভাবে বিক্রি করেছেন, আজকে ন্যায়কে অন্যায় বলে প্রমাণিত করছেন আর অন্যায়কে ন্যায় বলে প্রমাণিত করছেন। এই হচ্ছে আপনাদের চরিত্র। দল বলছে কোনটা জায়েজ কোনটা জায়েজ নয় সেটা দেখার বিষয় নয়। ভাস্কর্য নিয়ে সমগ্র দেশে আলেমদের বিরুদ্ধে আওয়ামী লীগকে কথা বলতে হবে। অতএব এখন আপনি এখানে কোনটা হালাল কিংবা হারাম, কোন আলেম কি বলেছে সহি শুদ্ধভাবে সেটা দেখার সময় আপনার নাই। এদেশের বাবুনগরীর মতো মানুষ, এদেশের চরমনার পীরের মতো মানুষ, এদেশের তাবলীগের মতো মানুষ, এদেশের সাধারণ আলেম ওলামা, এদেশের পীর মাশায়েখ, এদেশের মামুনুল হকের মতো মানুষ, এদেশের জামাত কিংবা অন্যান্য দল, তারা যখন সকল আলেম ওলামা ঐক্যবদ্ধভাবে বলেছে, ভাস্কর্যের জন্য তারা যখন স্টেটমেন্ট দিয়েছে, আলেমরা যখন এটাকে সুন্দরভাবে বিশ্লেষণ করে বর্ণনা করেছে, তারপরে আপনারা এখন তাহাজ্জুদের নামাজের ছুতা দিয়ে আপনি আমার আলেম ওলামাদেরকে ঘায়েল করে বক্তব্য দিয়ে আলেমদেরকে অপমানিত করতে চান। এর অর্থ হচ্ছে আপনারা সন্ত্রাস করেছেন, চাঁদাবাজি করেছেন, অন্যায় করেছেন, ভোট ডাকাতি করেছেন, সমগ্র অপকর্ম করে ক্ষান্ত না হয়ে এখন আপনারা আলেমদের এলেম চুরি করায় ব্যস্ত হয়ে দাঁড়িয়েছেন। এখন আপনারা মুক্তি হতে চাচ্ছেন, এখন আপনারা নতুন করে মাওলানা সাজতে চাচ্ছেন, নতুন করে আওয়ামী লীগের ধর্ম প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। আজকে কোরআন এবং হাদিসের ভিত্তিতে
বাংলাদেশে যে আলোচনা হয় সেই আলোচনাগুলো আপনারা